নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। এখন যে ইয়ং জেনারেশনের মধ্যে বিশেষ করে আমরা যদি 20 থেকে 40 বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে ভাবি, একটা বড় সমস্যা যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে পুরুষদের বন্ধ্যাত্ব, মানে মেল ইনফার্টিলিটি। যদিও ইনফার্টিলিটির সাথে সবসময় মেয়েদেরকেই জড়িয়ে রাখা হয়, মানে যে কোনো ধরনের যদি কারো ছেলে মেয়ে না হয় সেক্ষেত্রে ভাবাই হয় প্রথমে যে মেয়েদেরই এই সমস্যাটা আছে, যার জন্য কিন্তু বাচ্চা আসছে না বা বাচ্চা হচ্ছে না। কিন্তু 30% থেকে 40% ক্ষেত্রে কিন্তু ছেলেদেরই অবদান থাকে এক্ষেত্রে, এবং সেখানে সবথেকে বড় যে বিষয়টি উঠে আসে সেটা হলো আমাদের স্পার্ম কাউন্ট বা স্পার্মের কোয়ালিটির সমস্যা। তো এক্ষেত্রে এর উপায় কী? এর উপায় হিসাবে সত্যি যদি বলেন সেক্ষেত্রে কিন্তু স্পার্ম প্রোডাকশান বাড়ানোর জন্য খুব একটা কিছু সারা পৃথিবীতে কিন্তু কোনো ট্রিটমেন্ট খুব একটা অ্যাভেলেবেল নেই। সেগুলোর জন্য কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের হরমোন মানে টেস্ট করে কম পাওয়া যায়, সেগুলো হরমোন থেরাপির মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাড়ানো যেতে পারে, কিন্তু সেগুলো বেশ সাইড এফেক্ট, খরচ সাপেক্ষ এবং সবসময় সেটাতে আমাদের আশানুরূপ ফল নাও পাওয়া যেতে পারে। আর কিছু কিছু সার্জিক্যাল প্রবলেমের জন্য এই প্রবলেমগুলো হয়, সেগুলো একদম অবভিয়াস, যেমন ভেরিকোসিল বলে একটি রোগ আছে, বা পেনিসের কোনো রকম সমস্যার জন্য যদি হয়, বা ডেভেলপমেন্টাল অ্যানোমালি যেগুলো বলা হয় সেগুলোর জন্য যদি থাকে, সেগুলো তো আগেই ধরা পড়ে। সেগুলো খুব কম ক্ষেত্রে, রেয়ার প্রবলেম। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটাকে বলা হয় সেটা হচ্ছে হরমোনাল প্রবলেম, নিউরোহিউমারাল প্রবলেম, মানে আমাদের শরীরের মধ্যে যে নার্ভ সিস্টেম আছে এবং তার সাথে হরমোনাল ব্যালেন্সের গণ্ডগোল, এবং তার সাথে বডির এনভায়রনমেন্ট, এবং আমাদের এই যে স্কোটামে যে টেস্টিস দুটো বাইরে রাখা থাকে তার মেন কারণই হচ্ছে যাতে বডির হিট থেকে বাইরে আসে, টেম্পারেচার মেনটেন কন্ট্রোল করার জন্যই কিন্তু এটা বাইরে আছে। সেইটা এখনকার দিনে এই সবসময় আমরা টাইট জামা কাপড় পরছি, অনেকক্ষণ বসে থাকছি, তার ফলে কিন্তু এখানে হিট প্রোডাকশানের জন্য এটা প্রবলেম হচ্ছে। তাহলে এই সমস্ত নানাবিধ যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো কী করে? এক্ষেত্রে কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জেস অবশ্যই একটা খুব উপযোগী জিনিস, কিন্তু এই কথাটা এত সোজা করে আমরা বলি, এটাকে কিন্তু করা বেশ কঠিন হয়ে পড়ে। আমরা বেশ কিছু ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ কথাটা শুনে অভ্যস্ত, সবাই জানি আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করলে সুগারের প্রবলেম কমে যাবে, লাইফস্টাইল চেঞ্জ করলে প্রেশারের সমস্যা কমে যাবে, লাইফস্টাইল চেঞ্জ করলে গ্যাস্ট্রাইটিসের সমস্যা কমে যাবে, নিউরোলজিক্যাল সমস্যা কমে যাবে, সবই আমরা জানি। তাহলে করতে পারছি না কেন? কারণ আমরা একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছি, আমরা একটা রোগবান্ধব পরিবেশে বাঁচছি। আমরা সব কিছু করলেও আমাদের বিষ খাবার খেতে হচ্ছে, আমরা সব কিছু করলে আমরা বাজে এনভায়রনমেন্ট, বাজে পরিবেশে বাঁচতে হচ্ছে, আমাদের সোশ্যাল সিকিউরিটির চিন্তা সবসময় আমাদের মাথায় চিন্তা করে বেড়াচ্ছে, আমাদের জব স্যাটিসফ্যাকশান আসছে না, আমাদের জব সিকিউরিটি নেই, এই ধরনের নানাবিধ যে সমস্যা, এবং ক্রমাগত ডিগ্রি বেড়ে যাচ্ছে, চাকরি কমে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, কম্পিটিশান খুব বেড়ে যাচ্ছে। এই যে একটা ছোটাছুটির মধ্যে কিন্তু সবাই আমরা ট্র্যাপড হয়ে গেছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে যেরকম আমরা বলি মাইন্ডফুলনেস করুন, যোগা করুন, কিন্তু তার জন্য তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। যোগা এই যে স্টেট অফ মাইন্ড, যেটা করলে আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি ডেফিনেটলি মুক্তি পেতে পারেন, কিন্তু সেইগুলো করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটাই আমরা কিন্তু নিজেদের মধ্যে আনতে পারি না। এক্ষেত্রে একটা খুব ভালো অল্টারনেটিভ হচ্ছে আপনি যদি অ্যাকুপাংচার থেরাপি নেন, বা কোনো ধরনের অ্যাকুপাংচার মানে ট্র্যাডিশনাল নলেজ অফ অ্যাকুপাংচার উইথ মডার্ন নলেজ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এই দুটোর যদি কম্বিনেশন করে ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু প্রচুর স্টাডি এখন আছে, তাতে কিন্তু স্পার্ম কোয়ালিটি বেড়েছে, স্পার্মের কাউন্ট বেড়েছে। এবং আমি বলবো যে যারা ধরুন বাচ্চা কনসিভ করার কথা চিন্তা করছেন, তারা প্রোফাইলেকটিক্যালি, তাদের হয়তো কিছু প্রবলেম নেই, তাও তারা নিতে পারেন। এসে 10টা সিটিং আপনারা নিয়ে নিন অ্যাকুপাংচারের উইথ প্রপার হ্যান্ড। বারবার বলছি, আমি এর আগেও অনেকবার বলেছি যে অ্যাকুপাংচার কিন্তু 90% ক্ষেত্রে কোয়াক হ্যান্ডে হয়। আপনাকে যে ডাক্তারবাবু বোঝেন জিনিসটা, কারণ অ্যাকুপাংচার নামে সবাই জানে যে এটা ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এই সায়েন্সটাকে আপনি যেভাবে ইউজ করবেন, এটা একটা টুল, যেটাকে আপনি যেভাবে সুন্দর করে ইউজ করবেন সেই রেজাল্টই দেবে। এটাকে যদি লোকাল যে আমাদের ব্লাড ফ্লো, পেলভিক ব্লাড ফ্লো, এটা বাড়ানোর কাজে আপনি লাগিয়ে নেন, তার সাথে সাথে যে নিউরোহিউমারাল যে অ্যাক্সিস আছে, যে পিটুইটারি, যে থাইরয়েড, যে গোনাডস, যেটাকে বলা হয় হাইপোথ্যালামো পিটুইটারি যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটাকে যদি আপনি কারেক্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসছে। এবং এখানে দেখা গেছে মিনিমাম 10টা সিটিং করার পরে 2 থেকে 3 মাস পরে দেখা গেছে তার স্পার্ম কাউন্ট বেড়ে গেছে, তার স্পার্মের মোটিলিটি বেড়ে গেছে, অ্যাজোস্পার্মিক পেশেন্ট অনেকখানি ভালো হয়েছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এর কোনো সাইড এফেক্ট নেই।
আপনাকে এর জন্য কোনো স্পেশাল অকেশনে তৈরি করতে হচ্ছে না, স্পেশাল এনভায়রনমেন্ট তৈরি করতে হচ্ছে না। আপনি শুধু থেরাপিটা নেবেন আধ ঘন্টার জন্য, বাড়ি চলে যাবেন। 10টা সিটিং নিন, আপনার স্পার্ম কাউন্ট অনেকটা বেটার হয়ে যাচ্ছে। তাহলে প্রোফাইল্যাকটিক্যালি যারা বাচ্চা কনসিভ করার কথা চিন্তা করছেন, তারা নিজেদের স্পার্মের কোয়ালিটি বাড়ানোর জন্য, আপনার হয়তো কাউন্ট ঠিক আছে কিন্তু সেটাকে কোয়ালিটি বাড়ানোর জন্য, পেলভিক ফ্লোরের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য, তাতে আপনার পারফরমেন্সও বেটার হবে, তাতে আপনার স্পার্ম কোয়ালিটিও বেটার হবে। এইগুলো করে কিন্তু আপনি মানে যেটাকে বলা হয় বাচ্চা নেওয়ার জন্য নিজের মন এবং শরীরকে তৈরি করা, সেটা কিন্তু আপনারা করতে পারেন। এটা মানে খুবই দরকারি, নিড অফ দ্য আওয়ার। কারণ হয়তো 5 বছর 10 বছর পরে দেখবেন এটা কিন্তু একটা এপিডেমিকে পরিণত হয়েছে যে আমাদের কারোরই আর বাচ্চা আসছে না, কারণ এই আমাদের স্পার্মের প্রবলেম এতটা বেড়ে গেছে। Second opinion, when all doors are closed.